আধার ফ্রেশ হয়ে এসে রুমে আলোকে দেখতে পেল না। সে কপাল কুঁচকে হাতের আধ ভেজা তোয়ালে বিছানার উপর রেখে বারান্দায় গেল। মেয়েটা রেলিংয়ের উপর দুহাত রেখে চুপচাপ দাঁড়িয়ে আছে, দৃষ্টি তার খোলা আকাশের দিকে। বৃষ্টির উথাল পাতাল শেষ হয়ে এসেছে, শুধু শীতল হাওয়া বয়ে চলেছে। মাঝে মধ্যে বিদ্যুৎও চমকাচ্ছে আর গুড়গুড় করছে। এমন শীতল রোমান্টিক আবহাওয়ার মাঝেও আধারের মনটা অজানা কারণে খচখচ করছে। হয়তো তখনকার ড্রয়িং রুমে বলা তহমিনের কথাগুলোর জন্য। তার ওই মহিলার প্রতি ভীষণ রাগ হচ্ছে। এতগুলো বছরে জমিয়ে রাখা সম্মান এক মুহূর্তেই শেষ হয়ে গেল। ওনাকে এখন ছোট মা ভাবতেও ঘৃণা করছে। কিছু কিছু সৎমা কখনোই আপন হয় না, সেটা আজ আবারও প্রমাণ পেল। আধা দীর্ঘশ্বাস ছেড়ে পিছন থেকে শক্ত করে অর্ধান্যকে জড়িয়ে ধরে, কাঁধে থুতনি ঠেকিয়ে রাখল। কিছুক্ষণ চুপ থেকে আস্তে করে বলল, সরি। ওনার পক্ষ থেকে আমি খুব সরি। আলো বাম হাত স্বামীর গালে রেখে মাথায় হাত ঠেকিয়ে শান্ত গলায় বলল, আপনি কেন সরি বলছেন? এখানে তো আপনার কোনো দোষ নেই। আর কে কি বলল তাতে আমার কিছু যায় আসে না। আমার পাশে শুধু আপনি থাকলেই যথেষ্ট। একটু থেমে পুনরায় আওড়ালো, আপনি সারা জীবন থাকবেন তো আমার পাশে, নাকি সময়ের সাথে সাথে এই আমিটার উপর আপনারও বিরক্ত হয়ে যাবে? আধার মেয়েটাকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে চোখে চোখ রেখে জবাব দিল, নিজের প্রাণের উপর কেউ কখনো বিরক্ত হয়? তুমি আমার খুঁজে পাওয়া সেই শ্যামা পাখি, যাকে ছাড়া এক মুহূর্তের জন্য চলবে না। আমি আমার শেষ নিঃশ্বাস অবধি তোমার পাশে থাকব। মাঝখানে যতই ঝড় তুফান আসুক না কেন, তবুও কখনো তোমার হাত ছাড়ব না, ইনশাআল্লাহ। আলোর চোখ দুটো ছলছল করে উঠল। সে শক্ত করে জড়িয়ে ধরল ভালোবাসার মানুষটিকে। দিন শেষে শুধু তার এই মানুষটাকেই চাই। এর বাইরে পুরো পৃথিবীর মানুষও যদি তার বিপক্ষে যায়, তবুও তার কোনো যায় আসবে না, বরং সবার মুখে ঝামাঘষি দিয়ে স্বামীর সাথে সংসার করবে। দেখতে দেখতে অবশেষে সেই কাঙ্ক্ষিত দিনটা চলেই এলো। আজ শুক্রবার। এই দিনে তিথি ও তিহানের এঙ্গেজমেন্ট হওয়ার কথা থাকলেও পরবর্তীতে সিদ্ধান্ত পাল্টানো হয়েছে। আর আজ দুজনের বিবাহ। বিয়েটা ঘরোয়াভাবে হলেও খুব কাছের আত্মীয় স্বজনদের দাওয়াত করা হয়েছে। আলোর পরিবারের লোকজন সকালবেলায় উপস্থিত হন। মেয়েটা নিজের ছোট্ট পরিবারকে পেয়ে ভীষণ খুশি। ওই দিনের ঘটনার পর আধার তহমিনা খানের সাথে একটা কথাও বলেনি, এমনকি একসাথে বসে খাবারও খায় না। একই ছাদের নিচে থাকলেও নিজেদের দূরত্ব বাড়িয়ে নিয়েছে। কিছু বলবে? আধা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে থেকে তৈরি হচ্ছিল, তখন খেয়াল করলো তার বউ পিছনে ঘুরঘুর করছে। মেয়েটার হাবভাব দেখে স্বাভাবিকভাবে জিজ্ঞেস করলো। আলো এক জায়গায় দাঁড়িয়ে মাথা চুলকিয়ে আমতা আমতা করে বলো, সে শাড়ি পরি? এ কথা শুনে আধার ঘাড় ঘুরে মেয়েটার দিকে তাকায়। আলো শুকনো ডুব গিলে মিনমিন করলো, না মানে, আপনার শাশুড়ি মা চাচ্ছিল আমি শাড়ি পরি। আধার কিছুক্ষণ চুপ থেকে ধীর কণ্ঠে বলল, ঠিক আছে, তবে শরীরের কোনো অংশ যেন উন্মুক্ত না থাকে, নয়তো এর ফল কেমন হবে সেটা তো জানোই। আলো মনে মনে ভেংচি কাটল। মুখে কিছু না বলে আলমারি খুলে একখানা জামদানি শাড়ি বের করে বিছানার উপর রাখল। সেটা আবার আধার খুলে ভালো করে চেক করলো, পাতলা কিনা। মানুষটার কাণ্ড দেখে আলো আহাম্মকের মতো দাঁড়িয়ে রইল। পর মুহূর্তে বিরক্তিকর কণ্ঠে বলল, শাড়িটা আপনাকেই পরিয়ে দেই, তারপর দেখুন শরীরের কিছু দেখা যায় কিনা। আধার শাড়ি পর্যবেক্ষণ করে রেখে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, বেশি কথা বললে কিন্তু শাড়ি পরা ক্যান্সেল। আলো আবারও মুখ ভ্যাংচালো, কিছু না বলে হনহনিয়ে ওয়াশরুমে চলে গেল। চেঞ্জ করে দরজা দিয়ে একটু উঁকি মেরে বলল, বাইরে যান, আমি শাড়ি পরব। আধার এক পলক তাকিয়ে চলে যেতে লাগলো। আলো মনে মনে ভাবল, যাক, ভদ্রলোক আছে। তবে তাকে বুড়ো আঙুল দেখিয়ে আধার দরজা বন্ধ করে বিছানায় এসে পায়ের ওপর পা তুলে আরামে বসল। পেছনে দুহাত রেখে হালকা শরীরটা হেলিয়ে দিয়ে ঘাড় কাত করে বউয়ের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, তোমার এমন কিছু নেই যেটা আমার অদেখা। সো ঢং বাদ দিয়ে ভদ্র মেয়ের মতো এসে চুপচাপ শাড়ি পরো। আলো হতাশ হলো। বাধ্য মেয়ের মতো বেরিয়ে এসে শাড়ি পরতে শুরু করলো। সে অনুভব করতে পারছে অসভ্য লোকটা তাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে।
ছায়া দোতলা এসেছিল বড় অপুর কাছে যাওয়ার জন্য, কিন্তু ভেতর থেকে দরজা বন্ধ থাকায় সে আর বিরক্ত করেনি, তাই নিচে যাচ্ছে। দুহাতে লম্বা গাউনের অংশ ধরে নিচের দিকে তাকিয়ে সিঁড়ি বেয়ে নামছিল ছায়া। সে সময় হঠাৎই কারোর বাহুর সাথে ধাক্কা খেয়ে আঁতকে উঠল। শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যাওয়ার সময় খপ করে তার হাতের বাহু চেপে ধরল আগন্তুক। ছায়া নিচতলায় ভয়ার্ত চোখে তাকিয়ে থেকে জোরে জোরে শ্বাস নিল। তখন সে শুনতে পেল আভিজাত্যপূর্ণ পুরুষালী কণ্ঠস্বর, "আরে ওকে।" অপ্রত্যাশিত জায়গায় খুব চেনা কণ্ঠস্বর শুনে ছায়ার হার্টবিট থমকে গেল। সে চমকে উঠে ঘাড় ঘুরিয়ে পাশে তাকায়। সুদর্শন যুবকটি কপাল কুঁচকে পিচ্চি মেয়েটাকে এক পলক দেখে বাহু ছেড়ে দিল। হাতে থাকা ফোনটা প্যান্টের পকেটে রেখে শান্ত গলায় বলল, "হাঁটার সময় শুধু নিচের দিকে নয়, একটু একটু সামনেও তাকাতে হয়, নয়তো খুব শীঘ্রই আপনি হাসপাতালে পৌঁছে যাবেন।" এ কথা বলে তার দাঁড়ালো না। মাথার চুলগুলো ঠিক করতে করতে উপরে চলে গেল, আর পিছনে ফেলে গেল এক সম্বিত রমণীকে, যে কিনা অবিশ্বাস্য চোখে যুবকের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে থেকে অস্ফুট স্বরে বলে উঠল, "গায়ক সাহেব।" পরন্ত বিকেলবেলায় হরেক রকমের ফুলের চারা ভর্তি খোলা ছাদে এসে দাঁড়ায় যুবক। ফর্সা শরীরে কালো চোটবোট, মাথার সিল্কি চুলগুলো হালকা বাতাসে উঠছে। যুবকটি এক হাতে প্যান্টের পকেটে গুজে, অন্য হাতে কানে ফোন ধরে কথা বলছে আর হাঁটাহাঁটি করছে। কথা বলার তালে তালে নিচের রক্তিম ঠোঁট কামড়ে ধরতে ধার দিয়ে যুবক একটু সময় নিয়ে কথা বলা শেষ করলো। বাম হাতের বৃদ্ধা আঙুল দিয়ে কপাল স্লাইড করতে করতে দরজার দিকে যেতেই কপাল কুঁচকে গেল। সিঁড়িতে যার সাথে ভুলবশত ধাক্কা লেগেছিল ওই মেয়েটা দাঁড়িয়ে আছে। সে কিছু না বলে পাশ কাটিয়ে চলে যাওয়ার সময় মেয়েটা তড়িঘড়ি করে বলল, "মিস্টার মৃন্ময় আহমেদ রাজ, আমি আপনাকে চিনি, বলতে পারেন আপনার বিশাল বড় ফ্যান।" মৃন্ময় থেমে গেল, পিছনে ফিরে মেয়েটার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, "আপনি?" "আমি ছায়া রহমান।" আপনি আলোর রহমান রিক্তার বোন?" যুবকের মুখে বড় বোনের নাম শুনে ছায়া চমকালো। সে তড়িঘড়ি করে মাথা নাড়িয়ে বলল, "হ্যাঁ হ্যাঁ, আমার আপু, আর এটা আপুর শ্বশুরবাড়ি। কিন্তু আপনি আমার আপুকে চিনলেন কিভাবে?" "আপনার দুলাভাইয়ের মাধ্যমে।" ছায়া ভাবল হয়তো দুলাভাইয়ের সাথে লোকটা পরিচিত, তাই তো আজ এখানে অনাকাঙ্ক্ষিতভাবে দেখা গেল। সে অত কিছু না ভেবে হাসি মুখে বলল, "আপনাকে সামনাসামনি দেখার অনেক ইচ্ছে ছিল আমার। এত বছর শুধু টিভি ফোনের পর্দায় দেখেছি, কিন্তু আজ আপনি আমার সামনে, এতে আমি অনেক হ্যাপি। একটা অটোগ্রাফ দেবেন?" মৃন্ময় অচেনা মেয়েটার হাসিমাখা মুখের দিকে এক পলক তাকিয়ে বুক পকেট থেকে কলম বের করল। এটা দেখে তো ছায়া মহা খুশি, কিন্তু এখন সে অটোগ্রাফ কোথায় নেবে? তার কাছে তো কোনো ডায়েরি বা নোটপ্যাড নেই। হঠাৎই কিছু একটা মনে হতেই সে দ্রুত হাত ব্যাগ থেকে নিজের কারুকাজ করে সাদা একখানা রুমাল বের করে দিয়ে বলল, "এখানে দিন।" মৃন্ময় ভদ্র ছেলের মতো রুমালে অটোগ্রাফ ও একটা ফানি ইমোজি আঁকিয়ে দিল। এত সময় ধরে ছায়া শুধু অপলক নয়নে তাকিয়েছিল ওই সুন্দর মুখশ্রীর পানে। মেয়েটা কল্পনাও করতে পারেনি আজ আপুর শ্বশুর বাড়িতে এসে প্রিয় মানুষটার সাথে দেখা হয়ে যাবে, যাকে সে মনে মনে এতগুলো বছর চেয়ে এসেছে, অথচ মানুষটা জানেই না। "হেই প্রিটি গার্ল, কই হারালেন?" ছায়াকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে এবং অন্যমনস্ক হতে দেখে চোখের সামনে তুড়ি বাজিয়ে কথাগুলো বলে মৃন্ময়। ছায়া হকচকিয়ে উঠে চট করে নজর নামিয়ে নিয়ে এতিওতি তাকিয়ে বলল, কই, কোথাও না।" মৃন্ময় কথা না বাড়িয়ে মেয়েটার রুমাল বাড়িয়ে ধরল। ছায়া মুচকি হেসে রুমালটা নিল। তখনই মৃন্ময়ের ফোনটা আবারও বেজে উঠল। সে ফোন বের করে স্ক্রিনের দিকে তাকিয়ে বলল, "এক্সকিউজ মি।" এ কথা বলে মৃন্ময় ছাদ থেকে চলে গেল, আর ছায়া খুশিতে লাফিয়ে উঠে রুমালে মৃন্ময়ের নাম লেখার উপর পরপর 4টে চুমু খেল। বুকের মাঝে রুমালটা ধরে গোল গোল ঘুরতে ঘুরতে চিল্লিয়ে উঠল, আমি আজকে ভীষণ খুশি।" ছায়া দৌড়ে ছাদ থেকে নেমে সোজা বড় বোনের রুমের দিকে চলে যায়। তারপর দরজা নক করে আপুকে ডাকে। কাছে আসার তীব্র প্রবণতার মাঝে একে অপরের কাছ থেকে ছিটকে সরে গেল দুটি প্রাণ।
ছোট বোনের বিচলিত কণ্ঠস্বর শুনে আলো ধরফরিয়ে বিছানা থেকে নেমে কোনো মতে পরনের এলোমেলো শাড়ি ঠিক করে জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে সামলিয়ে আর চোখে স্বামীর দিকে তাকায়। আধার গায়ে শার্ট জড়িয়ে বোতাম লাগাতে লাগাতে ওয়াশরুমে চলে গেল। আলো সময় নষ্ট না করে দরজা খুলে দিল এবং সঙ্গে সঙ্গে আপুকে জড়িয়ে ধরল ছায়া। ও আপু রে, আজ আমি খুব খুব খুশি, অবশেষে ওনার দেখা পেয়েছি। ছোট বোনকে এত খুশি হতে দেখে আলোর ঠোঁটের কোণেও হাসি ফুটল। সে বোনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে জানতে চাইল, এত খুশি হওয়ার কারণ, আর কার দেখা পেয়েছিস? হাতে থাকা রুমাল মেলে ধরে ছায়া আহ্লাদী কণ্ঠে বলল, দেখো আপু দেখো, আমি আজ কি পেয়েছি। আলো কপাল কুঁচকে রুমালের দিকে তাকায়। সেই জনপ্রিয় গায়কের অটোগ্রাফ দেখে চোখ দুটো বড় বড় হয়ে গেল। অবাক কণ্ঠে শুধালো, ওই লোকটার অটোগ্রাফ পেলি কোথায়? সিঁড়িতে। মানে? ছায়া আপুকে সব ঘটনা এক এক করে খুলে বলল। কথা বলার ফাঁকে দুলাভাইকে খেয়াল করে ছায়ার বকবকানি চুপ হয়ে গেল। আলো ভুরু কুঁচকে ঘাড় ঘুরিয়ে পাশে তাকিয়ে স্বামীকে দেখে জিজ্ঞেস করল, দ্য গ্রেট সিঙ্গার মিস্টার মৃন্ময় আহমেদ এখানে কেন? না মানে আপনি চেনেন? হ্যাঁ, ও আমার বেস্ট ফ্রেন্ড, আর আজ তিথির বিয়ে উপলক্ষে এসেছে। লোকটার কথা শুনে আলো সরু চোখে তাকায়। কই, এতদিন তো তাকে কিছুই বলেনি। তাহলে অন্তত ছায়ার সাথে দেখা করাতে পারত। বউকে অমন করে তাকিয়ে থাকতে দেখে আধার কপাল কুঁচকায়। এই মেয়েটার আবার কি হলো কে জানে। আপনার বন্ধুকে ডাকুন, ওনার সাথে আমার পুরনো হিসাব নিকাশ বাকি আছে। পুরনো হিসাব নিকাশের কথা শুনে আধারের কপাল আরও কুঁচকে গেল। তার মানে এই মেয়েটা মৃন্ময়কে চেনে। তবে এটা অস্বাভাবিক কিছু নয়, কারণ প্রায় সব মেয়েরাই মৃন্ময়কে চেনে। তাই সে কথা না বাড়িয়ে টেবিলের ওপর থেকে ফোন নিয়ে SMS করলো। তার ঠিক কিছুক্ষণ পরেই মৃন্ময় এসে হাজির। আসসালামু আলাইকুম ভাবিজান, কেমন আছেন? এত বড় একটা দামড়া যুবকের মুখে ভাবি ডাক শুনে আলো ভেবাচেকা খেয়ে গেল। পরের মুহূর্তে নিজেকে সামলিয়ে সালামের জবাব দিয়ে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনি আমাকে কিভাবে চিনলেন? আমার জানা মতে আপনার সাথে কখনো দেখা হয়নি আমার। তাহলে? আমার সাথে আপনার দেখা না হলেও আপনার সাথে আমার দেখা হয়েছে। আলো চোখ দুটো বড় বড় করে বলল, মানে? আপনি যখন কোমায় ছিলেন তখন দেখা করেছিলাম। আলো ছায়া দুজনেই বেশ অবাক হয়, কারণ তারা জানতই না এটা, বরং ভাবনার বাইরে ছিল। আলো কিছুক্ষণ চুপ থেকে কোমরে দু হাত রেখে গম্ভীর কণ্ঠে বলল, আপনার ওপর আমি ভীষণ রেগে আছি মিস্টার। মৃন্ময়ের ভুরু কুঁচকে যায়। সে আবার কি করলো? 1.5 বছর আগে যখন আপনি দেশে ফিরেছিলেন তখন আমরাও আপনার সাথে দেখা করতে গিয়েছিলাম। মূলত আমার বোনের জন্য যেতে হয়েছিল। এতটা পথ জার্নি করে পরিবারকে মিথ্যা বলে অত রাতে এয়ারপোর্টে যাই। কিন্তু আপনি সবার থেকে ফুল, চিঠি ইত্যাদি ইত্যাদি সব কিছু নিয়েছেন, অথচ আমার বোনটার থেকে কিচ্ছু নেননি। এমনকি সামান্য একটা অটোগ্রাফও দেননি। অন্য মেয়েদের ঠিকই দিয়েছেন। আপনি জানেন ওই দিন আমার বোনটা কত কেঁদেছিল? শুধুমাত্র এই আপনিটার জন্য আমার বোন পুরো রাস্তা কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরেছিল। আমি আপনাকে খুঁজতে গিয়েছিলাম, কিন্তু কিছু কারণবশত আপনার কাছে সঠিক সময়ে পৌঁছাতে পারিনি। ফলস্বরূপ আপনি লেজ গুটিয়ে পালিয়ে যান। কুখ্যাত নায়ক হয়েছেন ঠিকই, কিন্তু নিজের ফ্যানদের থেকে সারাক্ষণ পালাই পালাই করেন। সামান্য একটা অটোগ্রাফ দিতেও কিপটেমি করেন। সময়ের মূল্য সবারই রয়েছে, অথচ আপনার অহংকারের জন্য মাটিতে পা পড়ে না। ফ্যানদের সামলাতে না পারলে গায়ক হয়েছেন কেন? সারাক্ষণ বাড়িতে বসে থাকতেন, শুধু শুধু ভক্তদের ইমোশনাল নিয়ে খেলেন। এক নাগারে কথাগুলো বলে থামল আলো। সে সত্যিই বিরক্ত এই গায়কের ওপর। মাঝে মধ্যে ফ্যানদের সাথে দেখা করে অটোগ্রাফ দিলে কি হয়? তাহলেই তো কেউ মনে মনে আক্ষেপ করতো না। অন্যদিকে মৃন্ময় বাকরুদ্ধ হয়ে গেছে। এই প্রথম কেউ তার সামনে দাঁড়িয়ে এতগুলো কথা শুনিয়ে দিল, অথচ সে মুখ ফুটে কিছুই বলতে পারছে না। ওইদিকে আধার স্তব্ধ হয়ে গেছে। সে ভাবতেই পারেনি তার বউ এইভাবে ছেলেটাকে সাবান ছাড়া ধুয়ে দিবে। এই মেয়েটা তো ঝগড়া করতে কিভাবে পারে? হোয়াই?
আধার তড়িঘড়ি করে এগিয়ে এসে বউয়ের বাহু ধরে নিজের কাছে নিয়ে এসে গম্ভীর কণ্ঠে বলল, সব জায়গায় তোমার এই রেলগাড়ির মতো মুখটা না খুললে হয় না? কেন? কেন খুলব না? আমাকে না বুঝিয়ে নিজের বন্ধুকে বোঝান। একটু চোখ কান খুলে দুনিয়া দেখতে বলুন। ওনার জন্য কত ভক্তরা হা হুতাশ করে সামান্য একটু দেখা করার জন্য। সেলিব্রিটিদের এত অহংকার করতে নেই। দিন শেষেই সাধারণ ভক্তদের কারণেই এত ফেমাস হয়েছে, বিশেষ করে মেয়েদের জন্য। আধার আড়ালে দীর্ঘশ্বাস ছাড়ল। সেই মেয়েটাকে থামাতে পারবে না, তাই হাল ছেড়ে দিয়ে বন্ধুর দিকে তাকিয়ে বলল, ওর কথায় কিছু মনে করিস না, তোকে বলেছিলাম তো কেমন। মৃন্ময় কিছু বলতে যাবে, তখনই আলো স্বামীর দিকে তাকিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, বন্ধুর কাছে আমার নামে দুর্নাম করা ইতিমধ্যে হয়ে গেছে আপনার? আধার নিজের কপাল চেপে ধরল। সে এ কোন পাগলের পাল্লায় পড়ল? বিকেল গড়িয়ে সন্ধ্যা ও সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে এসেছে। একই সাথে তিথি ও তিহানের বিয়েটা সম্পন্ন হয়। ড্রয়িং রুমে মির্জা পরিবার সহ রহমান পরিবারও রয়েছে। সোবহান খান সবার সাথে বসে গল্প করছেন। আর একটু পর তিথির বিদায়। আলো এক কোণে মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছে। তার ঠিক সামনে আধার স্যার দাঁড়িয়ে থেকে মৃন্ময়ের বোন মীরার সাথে হেসে হেসে কথা বলছে। এই মেয়েটাকেই ওই দিন রাস্তার পাশে লোকটার সাথে দেখেছিল। তখন অন্য কিছু ভেবে নিয়েছিল, কিন্তু আজ জানতে পারল এরা আগে থেকেই পরিচিত। এমনকি মীরার বয়ফ্রেন্ডও আছে, তবুও তার হিংসে হচ্ছে। বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও তার বরের সাথে চিপকে লেগে আছে। আর তার বরটাও মেয়েটার সাথে রাজ্যর আলাপ করতেই ব্যস্ত, তার দিকে ফিরেও তাকাচ্ছে না। আলোর ভীষণ রাগ হচ্ছে। হয়তো এর আগে কখনো মানুষকে অন্য মেয়ের সাথে কথা বলতে দেখেনি, তাই এখন অন্যরকম অনুভূতি হচ্ছে। তার বিশ্বাস আছে লোকটা কখনো তাকে ঠকাবে না, তবুও কেন জানি খারাপ লাগছে তার। আধার মীরার সাথে মৃন্ময়ের বিষয় নিয়ে কথা বলছিল। সে যেমন তিথিকে ভালোবাসে, তেমনি এই মেয়েটাকেও বোনের মতোই ভালোবাসে, স্নেহ করে। আর এই মেয়েটাও তাকে মৃন্ময়ের থেকেও বেশি ভালোবাসে। একটু দেখা হলেই জমিয়ে রাখা কথাগুলো বলে। তাই সে চেষ্টা করছে মীরাকে একটু সময় দেওয়ার জন্য। কারণ মেয়েটার কিছুদিন পরই দেশের বাইরে চলে যাবে মাস্টার্স কমপ্লিট করতে। এসব বিষয় নিয়ে কথা বলার এক ফাঁকে খেয়াল করলো অদূরে তার বউটা মুখ কালো করে তাদের দিকেই তাকিয়ে আছে। মানুষটাকে নিজের দিকে তাকাতে দেখে আলো চোখ মুখ কুঁচকে পাশে ফিরতেই দেখতে পেল তার বোন ছায়া মৃন্ময়ের সাথে গল্প করতে ব্যস্ত। তাদের সাথে মায়াও আছে। বিকেলে ওইসব কথাগুলো বলার পর মৃন্ময় তাকে বলেছিল এখন থেকে সে চেষ্টা করবে ভক্তদের ইচ্ছেটাকে পূরণ করতে। আলো মনে মনে খুশি হয়, তবে সমস্যাটা অন্য জায়গায়। কারণ সে জানে ছায়া মনে মনে কতটা চায় এই লোকটাকে। মুখে না বললেও সে বুঝতে পারে, কিন্তু লোকটাকে পাওয়া কখনোই সম্ভব নয়। বয়সের ব্যবধান তো আছে, তার উপর কোথায় মৃন্ময় আর কোথায় তার সাধারণ বোন। এত বামন হয়ে চাঁদ ধরার চেষ্টা। আলো দীর্ঘশ্বাস ছাড়ল। সে অনেকবার বুঝিয়েছে মেয়েটাকে, কিন্তু অবুঝ মেয়েটা কিছুই বুঝতে চায় না। তার মতে মৃন্ময় তাকে না চাইলেও সে গোপনে ভালোবেসে যাবে। ভালোবাসার মানুষটিকে যে পেতেই হবে এটা কোথাও লেখা নেই, বরঞ্চ দূর থেকেই একতরফা ভালোবাসা সুন্দর, ভয়ঙ্কর সুন্দর। সময়ের সাথে সাথে তিথির বিদায়ের পালা সমাপ্তি ঘটল। তহমিনা খান মেয়ের উপর কিছুটা রেগে থাকলেও বিদায়ের সময় সব কিছু ভুলে গিয়ে মেয়েকে বুকে টেনে নিয়েছে। একমাত্র মেয়েকে আদরে আদরে ভরিয়ে দেয়। আধার রাতও বোনকে আদর করে বুঝিয়ে সুজিয়ে গাড়িতে তুলে দেয়। সোবহান খানও হাসি মুখে নাতনিকে বিদায় দেন। সব কিছু ভালোভাবেই পার হয়ে যায়। মতিউর রহমান পরিবারকে নিয়ে চলে যেতে চেয়েছিলেন, কিন্তু আধার এতে রাতে যেতে দিবে না নারাজ। সোবহান খানও বাধা দেওয়ায় তাদের সাথে তাল মিলিয়ে আলোও নিজের পরিবারকে যেতে দেয় না। অগত্যা সবাইকে খান বাড়িতেই থাকতে হলো। আর তহমিনা খানও কোনো রকম খারাপ আচরণ করেননি, হয়তো মেয়ের বিয়ের জন্য। উনি যথাসম্ভব অতিথিদেরকে আপ্যায়ন করার চেষ্টা করেছেন, কোনো রকম ত্রুটি রাখেননি। এসব দেখে সোবহান খান মনে মনে স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন। আজ যদি তহমিনা খান ভুলেও কোনো ঝামেলা করার চেষ্টা করত, তাহলে তার বড় নাতি কী করত কে জানে। ছেলেটা এমনিই রেগে আছে ছোট বৌমার উপর, তার উপর
আজ কিছু করলে খানবাড়িতে ঝড় তুফান সব বয়ে যেত। কারণ আধার ওনাকে সাফ সাফ জানিয়ে দিয়েছে, তার শ্বশুর বাড়ির লোকজনদের যদি একটু অপমান করার চেষ্টা করে তাহলে কিন্তু সেও ছেড়ে দেবে না। এই জন্যই তিনি তহমিনা খানকে বুঝিয়েছেন ঝামেলা না করতে, আর মেয়েটা ওনার কথা রেখেছেন। দিন শেষে নিজের হাঁটুর বয়সী ছাত্রীকেই ভালোবাসলি। বন্ধুর কথা শুনে আধার শান্ত গলায় বলল, ভার্সিটিতে ছাত্রী আর বাড়িতে বউ হয় আমার। তোর বউ তো নয়, যেন আগ্নেয়গিরির জ্বলন্ত লাভা। আধার কিছু না বলে আনমনে হেসে কফির মগে চুমুক দিল। মৃন্ময় আর মীরাকেও যেতে দেয়নি। এত বছর পর এলো তাদের বাড়িতে, আর এত সহজেই যেতে দেবে? হুম, কখনোই না। কে একজন বলেছিল কখনো বিয়ে করবে না, কাউকে ভালোবাসে না, অথচ গিরগিট্টি তুই তলে তলে বিয়ে করে এখন সংসার করছিস, আবার ভালোবাসিস। আধার মুচকি হেসে ছাদের পুচিলে হেলান দিয়ে ধীর কণ্ঠে বলে, চেয়েছিলাম তো নিজের অন্ধকার জীবনের সাথে আর কাউকেই জড়াবো না, কিন্তু কিভাবে কি হয়ে গেল বুঝতে পারলাম না। আমার এই নতুন জীবন শুরুর ক্ষেত্রে দাদাজান রয়েছে, ওই ব্যক্তি এবং উপরওয়ালা আমাকে এই সুন্দর সংসারটা দিয়েছে। দাদাজান যদি জোর করে আমাকে বিয়ে না দিত তবে আমি হয়তো কখনোই তোর ভাবিকে পেতাম না। আমি ওকে হুট করেই ভালোবাসিনি, বরং একটু একটু করে ওই পাগলিটার প্রেমে পড়েছি। মৃন্ময় কফি খেতে খেতে এক ভুরু উঁচিয়ে জিজ্ঞেস করল, যেমন? আধার সামনে ফিরে আকাশে থাকা এক ফালি চাঁদের দিকে তাকিয়ে বলল, আমি সর্বপ্রথম প্রেমে পড়েছি তার কণ্ঠের। ও যখন ভার্সিটিতে শ্যামা পাখির মতো গান গাইত, তখন এই আধার খান আড়াল থেকে শুনত এবং অনুভব করত। আমি দ্বিতীয়বারের মতো প্রেমে পড়েছি মেয়েটার পাগলামি বাচ্চামিতে। বলতে পারিস ওর ঝগড়াঝাটি অকাম কুকাম করাটা আমার ভালো লাগতো। ওই মেয়েটাই ছিল একমাত্র আমার ঝগড়া করার সঙ্গী। তৃতীয়বারের মতো প্রেমে পড়েছি বৃষ্টিময় এক রাতে। এই ছাদেই মেয়েটা গান গাইছিল, নৃত্য করছিল। ওই রাতে অজান্তেই আধার খানের হৃদয় থমকেছিল। অদ্ভুত আমিটা আমার বউয়ের নাচের প্রেমে পড়ি। চতুর্থবারের মতো প্রেমে পড়েছি মেয়েটার আগলে রাখার ধরন। এমনকি ওর হাতের রান্না খেয়েও আমি খুব মুখ থুবড়ে পড়েছি। মেয়েটার সবকিছুতে আধার খান প্রেমে পড়েছে। তার প্রতিটা পাগলামি, তেড়ামি, দুষ্টুমি সবকিছু আমি ভালোবাসি। ওই সহজ সরল মেয়েটার পুরো অস্তিত্বকে আধার খান ভালোবাসে। সবশেষে আমি ভয়ানকভাবে প্রেমে পড়েছি আমার অর্ধাঙ্গিনীর, যাকে ছাড়া এক মুহূর্তের জন্য নিজেকে ভাবতে পারি না। ওই আধা পাগল মেয়েটাই দিন শেষে আমার শান্তির কারণ। আলোবিহীন আধার নিঃস্ব, বড্ড নিঃস্ব। একটু থেমে চোখ বুজে পুনরায় আওড়ালো, রিয়েলি আই লাভ মাই ওয়াইফ, হার বিউটিফুল স্মাইল অ্যান্ড এভরিথিং শি ইজ। জ্যোৎস্না ভরা আকাশের দিকে দাঁড়িয়ে থেকে আধার খান আজ বন্ধুর নিজের ভালোবাসার ব্যাখ্যা করল, যেটা শুনে মৃন্ময় নিঃশব্দে হেসে বলল, ট্রাস্ট মি আধার, আমি কখনো কল্পনাও করিনি তুই কাউকে ভালোবাসবি, তাও এতটা গভীরভাবে। তোরা দুজন সারা জীবন এমন করেই একসাথে থাক এবং তোদের এই ছোট্ট সংসারটা সুখ শান্তিতে ভরে উঠুক। আধার হেসে কফি শেষ করে শান্ত গলায় বলল, নিজের জীবনটা কবে গোছাবি? বয়স তো আর কম হলো না। তুই কি আমাকে বুড়ো বলছিস? আমি বুড়ো হলে তুইও বুড়ো। আফটার অল ইউ আর সেম এজ। আমার বউ আছে, কয়েক বছর পর উপরওয়ালা চাইলে বাবাও হব। কিন্তু তুই, তোর কি আছে? মৃন্ময় আকাশের দিকে তাকিয়ে স্নান হেসে বলল, এ জীবনে কারোর প্রয়োজন নেই, আমি একাই ভালো আছি। আর কত নিজেকে এইভাবে কষ্ট দিবি? কেউ না জানলেও আমি জানি তুই আজও ওই মেয়েটাকে ভুলতে পারিসনি। অথচ মেয়েটা স্বামী সন্তানকে নিয়ে সংসার করছে, আর তুই দেবদাসের মতো চলাফেরা করছিস। মৃন্ময় শব্দ করে দীর্ঘশ্বাস ছেড়ে শুধালো, ধর তুই যাকে নিজের থেকেও বেশি ভালোবাসিস, মানে ভাবিজান যদি তোকে ছেড়ে চলে যায় কিংবা ধোঁকা দেয়, তাহলে কি তুই পারতিস ভুলে যেতে? রশিকে ভুলে অন্য কারোর সাথে সংসার করতে পারতি? নিজের মনে অন্য মেয়েকে জায়গা দিতি? ভাবিজান ব্যতীত তুই কারোর হতি? এক মুহূর্তের জন্য আধার থমকালো। সে এইগুলো কখনোই ভাবতেই পারে না, আর না নিজের ভালোবাসার মানুষটির জায়গায় অন্য কাউকে বসাতে পারবে।
সে যদি মেয়েটাকে না ভালোবাসতো তাহলে হয়তো এখন অনেক বড় বড় কথা বলতো, ভালোবাসার বিরুদ্ধে জ্ঞান দিত। কিন্তু এখন সে নিজেই এই অসুখের মধ্যে পড়ে গেছে, যেখান থেকে চাইলেও আর বের হতে পারবে না। বন্ধুকে চুপ করে থাকতে দেখে মৃন্ময় হাসল। আই নো, এইগুলো প্রশ্নের উত্তর নেই তোর কাছে, কারণ তুইও কাউকে ভালোবাসিস আর তাকে ছাড়া থাকতেও পারবি না। তাহলে ভাব, আমি কিভাবে আমার ভালোবাসাকে ভুলে যাব। ও না হয় বেঈমান ছিল, কিন্তু এই আমিটা তো ওকে পাগলের মতো ভালোবেসেছি। ওর জন্য কি না করেছি, অথচ দিন শেষে আমাকে শূন্য হাতে ফিরিয়ে আসতে হলো। তুই কল্পনাতেও ভাবতে পারিস না তোর ভালোবাসার মানুষটা অন্য কারোর হোক, কিন্তু আমি নিজের চোখের সামনে আমার ভালোবাসাকে অন্য কারোর হতে দেখেছি। এই অসহনীয় যন্ত্রণা কই রেখি বলতো? আধারের মুখে কোনো কথা নেই, কি জবাব দেবে সেটাও খুঁজে পেল না। তার হৃদয়ের মাঝেও অজানা ব্যথা পড়ছে। সে অনুভব করতে পারে ভালোবাসার মানুষটিকে হারানোর বেদনা ঠিক কতটা কষ্টের। আধার আড়ালে দীর্ঘশ্বাস ছেড়ে ভাবতে লাগলো মৃন্ময়ের অতীত। সে সময় তারা দুজন ক্লাস 10-এ ছিল। প্রাইমারি থেকে কলেজ অবধি মৃন্ময়ের সঙ্গে পড়াশোনা করেছে সে। ছোটবেলা থেকে একে অপরকে চিনত তারা। ধীরে ধীরে তাদের মধ্যে ভাব হয় এবং একসময় খুব ভালো বন্ধু হয়ে ওঠে। এমন কোনো কথা ছিল না যেটা তারা একে অপরের সাথে শেয়ার করতো না। পুরো স্কুল জুড়ে এই একটা ছেলেকে সে আপন ভেবেছিল নিজের মাকে হারানোর পর। সে কথা খুব কম বলতো, আর তার বিপরীত ছিল মৃন্ময়। সারাক্ষণ তার পিছু পিছু ঘুরতো এবং ভীষণ জ্বালাতো। ছেলেটা খুবই চঞ্চল ছিল, একদম উগ্র স্বভাবের। ক্লাস 9 থেকেই একটা মেয়েকে পছন্দ করত মৃন্ময়। 1 বছর লাইন মারার পর ক্লাস 10-এ উঠে মেয়েটাকে প্রপোজ করে দেয়, তাও 1 প্লেট ফুচকা, আইসক্রিম, চকলেট ও ফুল দিয়ে। মেয়েটা সে সময় ক্লাস 7-এ পড়তো। হয়তো আবেগে পড়ে, নয়তো মৃন্ময়ের বাহ্যিক সৌন্দর্য দেখে প্রস্তাব গ্রহণ করেছিল। ওই দিন ছেলেটা এতটাই খুশি হয়েছিল যে পরনের টি-শার্ট খুলে স্কুলের মাঠে ঘুরছিল, নেচেছিল। আর সে দূর থেকে বন্ধুর পাগলামি দেখছিল আর হেসেছিল। সবকিছু ভালোই চলছিল তাদের। একে অপরের সাথে জমিয়ে প্রেম করেছিল। সময়ের সাথে সাথে সে আর মৃন্ময় কলেজে উঠে এবং এইচএসসি পরীক্ষাও তাদের শেষ হয়। পরিবারের জন্য তো সে আর দেশে থাকতে পারেনি, বাধ্য হয়ে দেশ ছেড়ে চলে যেতে হয়েছিল। ওই দিন ছেলেটার কি কান্না, যেন সে নয়, তার গার্লফ্রেন্ড তাকে ছাড়া চলে যাচ্ছে। বন্ধুকে কোনো মতে বুঝিয়ে সে দেশ ছেড়েছিল, আর তার সাথে যোগাযোগও ছিল। মাসের পর মাস, বছরের পর বছর একইভাবে কেটে যায়। মৃন্ময় যখন গ্রাজুয়েশন ফাইনাল ইয়ারে ছিল, তখন হঠাৎই ছেলেটার সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায় তার। ফোন বন্ধ, অনলাইনেও আসা বন্ধ করে দেয়। সে সপ্তাহখানেক অপেক্ষা করেছিল, তবুও ছেলেটার কোনো খবর না পেয়ে মীরার সাথে যোগাযোগ করে। আর তখনই জানতে পারে মৃন্ময় সুইসাইড করে হাসপাতালে ভর্তি আছে। অপ্রত্যাশিত ঘটনা শুনে তার মাথার পুরো আকাশটাই ভেঙে পড়ে। যেও সে তখন দেশে ফিরতে পারেনি, আর না পেরেছে বন্ধুর পাশে থাকতে। সে সুইসাইড করার কারণটা জানতে চেয়েছিল। তখন সে জানতে পারে মৃন্ময় যে মেয়েটাকে নিজের থেকেও বেশি ভালোবেসেছিল, ওই মেয়েটা শেষ মুহূর্তে এসে ধোঁকা দেয় এবং অন্য কাউকে বিয়ে করে নেয়। মৃন্ময় ছিল মধ্যবিত্ত পরিবারের সন্তান, বাবা পেশায় শিক্ষক আর মা গৃহিণী। মৃন্ময় টিউশনি করিয়ে নিজের ও বোনের লেখাপড়ার খরচ চালানোর চেষ্টা করত, তবে তার অর্ধেক উপার্জনই গার্লফ্রেন্ডের পিছনে যেত, হয়তো একটু বেশি। শুরুতে সবকিছু স্বাভাবিক থাকলেও একসময় মেয়েটা নিজ থেকেই তাদের সম্পর্ক নষ্ট করে এবং কারণ জানায় তার পরিবার অন্য জায়গায় বিয়ে ঠিক করেছে। এটা শোনার পর মৃন্ময় নিজে ওর পরিবারের সাথে দেখা করে নিজের ভালোবাসার কথা জানায়। সে শুধু 2টা বছর চেয়েছিল, লেখাপড়া শেষ করে কোনো একটা জব খুঁজে নেবে। ছেলেটা ভেবেছিল আর কেউ না বুঝুক, তার প্রেয়সী তাকে বুঝবে, কিন্তু বোকা ছেলে। সে জানতই না তার ভালোবাসার মানুষটি ওই বিদেশি টাকাওয়ালা লোকের সাথে বিয়ে করার জন্য নিজ থেকে রাজি হয়েছে। সে সময় মৃন্ময়ের ছিল শুধু রূপ, কিন্তু বড়লোক পরিবারের ছিল না, আর না তাদের অতিরিক্ত টাকা পয়সা। গাড়ি ঘোড়া আছে, মেয়েটা কি সুন্দর করে বলে দেয়। সে এতগুলো বছর জাস্ট টাইম পাস করেছে, কখনো মন থেকে ভালোবাসেনি মৃন্ময়কে। শুধু ভালো লাগতো তাই রিলেশনে জড়িয়েছে, এছাড়া আর কিছুই না। ওই দিন মৃন্ময় একটা বড়সড় ধাক্কা খেয়েছিল।
যাকে সে এতগুলো বছর মন প্রাণ দিয়ে ভালোবেসে এসেছে, সেই মেয়েটি কিনা এইভাবে ধোঁকা দিল তাকে। এটা বিশ্বাস করতেও কষ্ট হচ্ছিল। বেহায়া নির্লজ্জের মতো মেয়েটার হাত পা ধরে কেঁদে কুটিয়ে নিজের ভালোবাসা ভিক্ষা চেয়েছিল, কারণ সে সত্যি মেয়েটাকে ভীষণ ভালোবেসেছিল। নিজের বউরূপে দেখার বড্ড ইচ্ছে ছিল, অথচ সে মেয়েটাকে অন্য কারো বউরূপে দেখেছে। এমনকি তার সামনেই মেয়েটা হাসিমুখে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল এবং ওই রাতেই বাড়ি ফেরার পর সুইসাইড করে। শুধুমাত্র ভাগ্যের জোরে বেঁচে গিয়েছিল।